রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রৌনক জাহান এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানা থেকে গ্রেফতার ওসি শাহ আলম পালিয়ে যান। এই ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারি সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও রুজু করেছেন বলেও জানান ডিসি রৌনক জাহান। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে গ্রেফতার শাহ আলমকে হাজতখানায় না রেখে ওসির কক্ষে বসিয়ে রাখা হয়, আর এর এক পর্যায়ে কৌশলে শাহ আলম পালিয়ে যান। এই ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ মহিবুল্লাহকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ওসি পালানোর ঘটনায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা উত্তরাকে শান্ত করেছি, উত্তরার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি। তো গতকাল যেটা হয়েছে সেটা আমাদের যে প্রফেশনাল লাইফ আপনারা জানেন, সেটার জন্য আমাদের সবচেয়ে বড় ডিসক্রেডিট হচ্ছে এগুলি। আওয়ামী লীগ গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গন আর এর মধ্যে বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা। ভালো ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আওয়ামী লীগ। রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মাদকমুক্ত তারুণ্য এবং সমৃদ্ধ ক্রীড়াঙ্গন চান বলে উল্লেখ করেন তিনি। এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যারা সবাই পায় এবং সেই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় নিয়ে -2 ফর্মুলার আশা পূর্ণ হবে না। এরশাদ থেকে 111 চেষ্টা হয়েছে, কেউ পারেনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর -2 আলোচনার সমালোচনা করে এর জবাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এরশাদ পারেনি, 111 সরকারও পারেনি। এখন তো বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমির খসরু বলেন, কেউ যদি মনে মনে -2 কথা বলে, এটা তাদের মন গড়া, এটা তাদের সমস্যা। বিএনপি আজকে যেখানে দাঁড়িয়ে আছে তা হলো এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া, নেতা তারেক রহমান। বাংলাদেশের মানুষ তাদের জন্য অপেক্ষা করে আছে। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে, এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেছেন, লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। বড়দিন উপলক্ষে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক এখানে ছুটিতে আছে। তারা এসে খালেদা জিয়াকে দেখবেন, সে অনুযায়ী তার চিকিৎসা পদ্ধতি কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশ থেকে আসা চিকিৎসা বোর্ডের সদস্যরাও আছেন। তারাও আলোচনা ও পরামর্শ করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,
সংস্কার না করে প্রশাসনে ফ্যাসিস্টদের রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। নতুন করে দেশ স্বাধীন হয়েছে। জামায়াতে ইসলামী সুদ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত জাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সকালে গাজীপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার নির্দেশে পল্টনে লগি বৈঠকে আমাদের 7 জন তরুণ নেতাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করেছিল। তাদের মৃতদেহের উপরে উঠে তারা নিষ্ঠুরভাবে লাফালাফি করে নাচানাচি করেছিল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমতে শুরু করেছে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে ক্রেতা দর্শনার্থীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। বেচা বিক্রিতেও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে মেলায় আগত ব্যবসায়ীদের। সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ, জমজমাট হয়ে উঠেছে মেলা। রাজনৈতিক অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। তবে প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলার দ্বিতীয় শুক্রবার সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বেশি ভিড় লক্ষ্য করা গেছে গৃহস্থলীর জিনিসপত্র, শীতের পোশাক, কাপড় ও খাবারের দোকানগুলোতে। তবে তুলনামূলক কম ভিড় রয়েছে ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের স্টল প্যাভিলিয়নে। অনেক ঝামেলা, ভিতরে ঢুকতে অনেক কষ্ট হয়েছে, বাচ্চা নিয়ে অনেক কষ্ট। অনেকে বাণিজ্য মেলায় না ঢুকে চলে যাচ্ছে শুধু অব্যবস্থাপনার জন্য। অন্যান্য বছরের তুলনা বা এবছর একটু দামটা বেশি। যারা টিকিট পাচ্ছে না, আর যে স্ক্যান করতে যেটাকে বলছে এটা দিয়ে তো করাই যাচ্ছে না। দর্শক, এই মুহূর্তে বাণিজ্য মেলা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শাহজামাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর চলছে। আজ বাণিজ্য মেলার 10তম দিন। সরকারি ছুটির দিন হওয়াতে কিন্তু বাণিজ্য মেলা আজ উপচে পড়া দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের দেখাতে চাই প্রতিটা স্টলে এবং বাণিজ্য মেলার প্রতিটা কানায় কানায় কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের সাথে আমরা কথা বলেছি। টিকিট কেটে বাণিজ্য মেলায় প্রবেশ করতে কিন্তু তাদের নানান ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছে। অনলাইন টিকিটিং এ হচ্ছে নানান ধরনের ঝামেলা। এবং আপনাদের বলে রাখতে চাই, দর্শনার্থী আজকে যেটা বলেছে আমাদেরকে, যে একই সাথে একই স্থানে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড় হওয়াতে কিন্তু এই এলাকাটিতে মোবাইল নেটওয়ার্কের একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এবং আমি আমার এই এলাকায় এখানে থাকা যে প্রশাসনের দায়িত্ব রয়েছে তাদের সাথে কথা বলেছি। তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু বাণিজ্য মেলায় ঘটেনি। তবে টিকিটিং ব্যবস্থা নিয়ে অসন্তোষ জানিয়েছে দর্শনার্থী। এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। ধন্যবাদ। সপ্তাহের ব্যবধানে বাজারে আবারও বেড়েছে চাল ও মুরগির দাম। গেল সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়েছে চালের দামও গেল সপ্তাহের তুলনায় কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। অন্যদিকে আলু, পেঁয়াজ ও বিভিন্ন সবজির দাম আগের তুলনায় কমেছে। বাজার পরিস্থিতির খবর জানাচ্ছেন এসএম তানভীর। গত সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 370 টাকা কেজিতে। এছাড়া দেশি মুরগি 560 টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে 205 টাকা কেজিতে। গত কয়েক সপ্তাহ ধরে চালের দাম ঊর্ধ্বমুখী। এ সপ্তাহেও কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। দাম ভাই দিন দিন বাড়তে আছে। শীতকাল না গেলে মুরগির দাম বাড়তেই থাকবে। আগে রেডি আছে, কিন্তু একটু সামান্য উঠতে থাকি। কাঁচামাল না, পাবদা আজকের বাজারে 400, চিংড়ি 750। সবজি ও মাছের দাম আগের মতো থাকলেও বাকি সবকিছুর দাম বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের। গত সপ্তাহে আসছে, এর সপ্তাহে সাথে ওই দাম বাড়ছে। হয়তোবা সবজি মোটামুটি শীতের সবজিগুলি এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু অন্য জিনিসপত্র সবকিছু, যে মুরগি কিনলাম ওটারও দাম বাড়তি। আমাদের মতো নিম্নমধ্যবিত্তের মতন 400, 500, 600 টাকার মাছ কিনাটা আসলে একটু হিমশিমের ব্যাপার হচ্ছে। সয়াবিন তেলের দাম বাড়ার পরও এখনো স্বাভাবিক হয়নি সরবরাহ। অপরিবর্তিত রয়েছে গরু, খাসির মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এসএম তানভীর, মাই টিভি, ঢাকা। দেশের 10 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশা ও কনকনে ঠান্ডায় এসব জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৃদু মাঘ আসার আগেই বাক কাঁপানো শীতের দাপট দেখাচ্ছে পৌষের শেষ সপ্তাহ। রাতভর হাড় কাঁপানো শীত, সেই সঙ্গে বইছে হিমশীতল বাতাস। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়ের শিশু, বৃদ্ধ ও
নিম্ন আয়ের মানুষ। শুক্রবার সকাল 6টায় জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় এই অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার রেকর্ড দেখা গেছে। গত 2024 সালের 8 ফেব্রুয়ারিতে তাপমাত্রা রেকর্ড হয়েছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। বত্রিশ বছরেও চালু হয়নি রাজবাড়ী জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল। অযত্ন আর অবহেলায় পড়ে থেকে যেন ময়লার ভাগাড়ে রূপান্তর হয়েছে। টার্মিনালটি সচল না থাকায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী পরিবহন চালকরা। তবে টার্মিনালটি চালুর আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। রাজবাড়ীর প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রথম দেখায় মনে হতে পারে এটি ময়লা ফেলার জায়গা বা ময়লা আবর্জনার ভাগাড়। আদতে এটি রাজবাড়ী জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল। অযত্ন আর অবহেলায় প্রায় 32 বছর ধরে পড়ে আছে টার্মিনালটি। কর্তৃপক্ষের গাফিলতির কারণে বাস টার্মিনালটি কখনোই আলোর মুখ দেখতে পারেনি। 1994 সালের 19 এপ্রিল উদ্বোধনের পর থেকে কখনো সচল হয়নি বাস টার্মিনালটি। টার্মিনালটি সচল না থাকায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন চালকরা। এদিকে নির্মাণের পরও দীর্ঘ বছর ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান আসবাবপত্র ও সরঞ্জামাদি। সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে চালু হচ্ছে না বাস টার্মিনালটি। গ্যারেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে ময়লা নোংরা আবর্জনার মধ্যে দিয়ে ভরা। এই যে এখন আইছে নোংরা আবর্জনার ভিতরে আমার গাড়িটা যেতে বেশি হেল্প করে। গাড়ির স্টাফরা গাড়ির তলে যায় পর্যন্ত পায়খানা প্রস্রাব করে। আমরা স্টাফ খুবই কষ্টে আছি। আমরা টার্মিনাল চালু হচ্ছে না, এগুলি নিয়ে তো কেউ কোনো ছাড়াই যায় না। টার্মিনাল চালু হলে অবশ্যই ভালো হয়। টার্মিনালটা চালু হলে তো সব জনগণের সুবিধা। কেন টার্মিনালটি ব্যবহার হচ্ছে না এই বিষয়ে বিস্তারিত জেনে তা চালুর ব্যবস্থা করা হবে জানিয়েছে জেলা প্রশাসন। যখন করা হয়েছিল তখন তারা হয়তো ভেবেছিল যে এই টার্মিনাল থেকেই যাত্রী যাবে, কিন্তু কেন যাচ্ছে না এটা আমাকে একটু দেখতে হবে, জানতে হবে যে কেন যাত্রীরা ওখান থেকে উঠছে না। সেক্ষেত্রে যদি আমাদের এ বিষয়ে অন্য কোনো সেকেন্ড কোনো থট থাকে সেটিও আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এই জন্য আগে তাদের সাথে আমি বসে কথা বলে নিই, তারপর আমরা সিদ্ধান্ত নেব। টার্মিনালটি অতি দ্রুতই চালু করে যাত্রী চালকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। মোবাইল ফোনে কথা বলা, হোটেল রেস্তোরাঁ সেবা, ইন্টারনেট সেবা, কোমল পানীয়, সিগারেট সহ শতাধিক পণ্য সেবায় শুল্ক কর বাড়িয়েছে সরকার। এছাড়া মূল্যবৃদ্ধির তালিকায় আরও যুক্ত হবে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্ক, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্য। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে। মোবাইল ফোন সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে রেস্তোরাঁর খাবারের খরচও। গত 1 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট সম্পূরক শুল্ক বৃদ্ধির এনবিআর এর প্রস্তাব পাশ করা হয়। কক্সবাজারে হোটেল সিগালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত খুলনার সাবেক ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর দৌলতপুর দেয়ানার বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের মৃত্যুর সংবাদ জানার পর থেকে সন্তানের শোকে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন তার বাবা গোলাম আকবর। কেসিসি 4 নং ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলরের নিহতের খবরে স্বজনদের বুক ফাটা আর্তনাতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। নিহত টিপুর বড় ছেলে স্কুল শিক্ষার্থী, বাবার শোকে স্তব্ধ হয়ে গেছে। 5 বছরের শিশুকন্যা এখনও বোঝে না পিতা হারানোর ব্যথা। হত্যাকাণ্ডের প্রকৃত খুনির গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতর বড় ভাই গোলাম রসুল বাদশা। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু সহ 2 জনকে আটক করেছে র্যাব 15। নায়িকা নিপুণকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যেতে দেয়া হয়নি। লন্ডন যাত্রা বাতিল করে তাকে ফেরত পাঠানো হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নুরুই বাহার জানান, নিপুণ সকাল 10:30টার বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় গোয়েন্দা সংস্থার আপত্তিতে তার যাত্রা করতে না দিয়ে তাকে আটক করা হয় নিপুণকে। বিমানবন্দরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। পরে তাকে ছেড়ে দেয়া হলে তিনি ঢাকায় ফেরত যান। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে 2024 সাল ছিল অন্য রকমের প্রতিবন্ধকতার।
সংস্কৃতি প্রেমীরা বলছেন, গেল বছর রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে সংস্কৃতিতে দেশ অনেকখানি পিছিয়েছে। তাই সংস্কৃতি বিকাশে সরকারের পাশাপাশি সকল সাংস্কৃতিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন বলেও মনে করেন তারা। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। 2025-এর শুরুতেই রাজধানীর শিল্পকলা একাডেমির আঙিনা বিরাজ করছে শুনশান নীরবতা। অথচ একটা সময় সকাল কিংবা সন্ধ্যা নামতেই শিল্পকলার প্রতিটি কর্নারে শিল্পা অনুরাগীদের পদভারে থাকত মুখরিত। দেশের সংস্কৃতির অন্যতম বিদ্যাপীঠ শিল্পকলা আঙিনায় নেই আগের মতো নাট্যমোদী আর নাট্যপ্রেমীদের জম্পেশ আড্ডা। বছরের শুরুতে এখানে নাটক দেখতে আসা দর্শনার্থীরা জানান, এভাবে চলতে থাকলে নতুন বছরে মুখ থুবড়ে পড়বে দেশের সংস্কৃতি অঙ্গন। শিল্পকলায় অন্যান্য বছরে যেমন অনেক প্রোগ্রাম হয়, এইবার অতটা প্রোগ্রাম নেই। এখন দেখছি যে নাটক হচ্ছে না, নাটকের মঞ্চে একটা নৃত্য অনুষ্ঠান হচ্ছে। কেবলমাত্র শিল্পকলা একাডেমির মঞ্চেই নয়, এই স্থবিরতা এখন বিরাজ করছে সংস্কৃতির বিভিন্ন শাখায়, বলছেন সঙ্গীতজ্ঞদের কেউ কেউ। নাটক, সিনেমা, শিল্পকলা, আমরা যারা গান বাজনা করছি, আমাদের অঙ্গনটা কিন্তু খুব খারাপ অবস্থা যাচ্ছে। নতুন একটা সরকার আসলো, তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি যে আমাদের অঙ্গনটাকে দিকে যেন একটু তারা নজর বেশি দেয়। তবে আকাশ সংস্কৃতির অবাধ বিচারণ আর রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে ফিরে আসবে দেশের নাটক শিল্পের সোনালী দিন। যে সুন্দরভাবে একটা কাজ হতো, পরিবেশটা খুব ভালো ছিল, সবাই মিলে একসাথে কাজ করতো পরিবারের মতো, ওইটাই যেন আবার হয়। সংস্কৃতি অঙ্গন যেন ভালোভাবে হয়, বেগবান হয়। সংস্কৃতি অঙ্গনে যেন আমরা সবসময় কাজ করতে পারি, সুন্দরভাবে কাজ করতে পারি। বর্তমান সরকারের কাছে এটাই। দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যাওয়ায় এবং নির্ভরযোগ্য শিল্পী সংকট থাকায় দর্শকরাও হতে পারছেন না হলমুখী। আমরা চাচ্ছি যে আবার নতুন করে হলগুলো আবার চালু হোক এবং আগে যে জমজমাট দেখাতো এবং সবাই আমরা আনন্দ উৎসব হয়ে দেখতাম, সেটা আমরা আবার দেখি। আমি আসছিলাম চলচ্চিত্র দেখতে, এখন দেখলাম পুরনো সিনেমা যেটা দেখে ফেলছি সেটাই এখনো চলতেছে। আমাদের চলচ্চিত্র ঐতিহ্যে ফিরে যাক, ঐতিহ্যে যদি নাও ফিরে যেতে পারে তাও কাছাকাছি একটা পর্যায়ে যেন আসতে পারে এবং হল যেন বন্ধ না হয়। নতুন বাংলাদেশে এসে এই সংকট উত্তরণে এখন থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান চলচ্চিত্রের মেগাস্টার খ্যাত চিত্রনায়ক আফসার উদ্দিন আহমেদ উজ্জ্বল। বর্তমান যে প্রেক্ষাপট আছে সেটার যে পরিবর্তন এসে এটা তো আরো সহজ হয়ে গেছে। যদি চলচ্চিত্র শিল্প সব দিক দিয়ে সমৃদ্ধ হয় তাহলে নতুন প্রজন্ম এখানে কাজ করার জন্য তারা ইন্টারেস্টেড হবে, সেইটাই একসময় বসিরাতে রূপান্তরিত হবে। যোগ্য নেতৃত্বের অভাব, দুর্বল ব্যবস্থাপনা, যুগ উপযোগী পরিকল্পনা ও প্রশাসনিক স্থবিরতার কারণেও দেশের সবচাইতে জনপ্রিয় ও বহুল প্রচারিত গণমাধ্যম চলচ্চিত্র শিল্পীতেও বিরাজ করছে এক ধরনের হতাশা ও শূন্যতা। ঢাকায় চলচ্চিত্র যেন এক সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। কমে গেছে ছবির উৎপাদন, সীমিত হয়ে পড়েছে প্রদর্শনের ক্ষেত্রেও। সদ্য বিদায়ী বছরের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি কাটিয়ে 2025-এ সংস্কৃতির বিভিন্ন শাখা এগিয়ে যাক তার অভীষ্ট লক্ষ্যে। আর এর মাধ্যমে দেশের শিল্প অনুরাগীদের মনে জমে থাকা সকল উষ্ণতার পারদ বিলীন করে দিয়ে সংস্কৃতি স্রোতধারায় আবারও প্রাণবন্ত হয়ে উঠুক দেশের সাংস্কৃতিক অঙ্গন। নতুন বছরের শুরুতে এমনটাই প্রত্যাশা সংস্কৃতি প্রেমীদের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, দেশকে বদলানোর কাজ শুরু হয়েছে, যার ফলে বদলেছে জনগণের চাহিদাও। ভবিষ্যতে যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবেন, দেশ বদলানোর এই ধারা অব্যাহত রাখবে বলে মনে করি। আজ কক্সবাজারে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জেলা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের পরে যারা আসবেন নির্বাচনী সরকার, আমি নিশ্চিত তারাও মানুষের চাহিদা বুঝে গেছেন যে বাংলাদেশের মানুষের চাওয়া বদলে গেছে এবং এই বদলে যাওয়া যে চাওয়া, সে চাওয়াকে মেটানোর রাজনীতিটাই আমাদের সব রাজনৈতিক দলগুলো করবেন, আমাদের সব মানুষরা মিলে করবো।